আমার কোনো ভাই বোন নাই। তো আমার যার সাথে বিয়ে হয় তারা 3 ভাই। সবার বড় যেটা সেটার সাথে আমার বিয়ে হয়। আর তার দুটো ভাই থাকে, শ্বশুর আছে শাশুড়ি আছে। যে ফ্যামিলির ভিতরে আমার বিয়ে হয় আমাকে নিয়ে যায় বিয়ে করে। নিয়ে যাওয়ার পরে বাসর ঘরে যা করে স্বামী স্ত্রী যা করে তা করি। করার পরে কিছুদিন এরকম চলে। কিছুদিন যায়, যাওয়ার পরে আমার স্বামী আমার শাশুড়ি একদিন বলতেছে বাচ্চা কাচ্চা না হইলে, কারণ এই বউ তো রাখা যাবে না, কারণ পাড়াপড়শিরা তো অনেক কিছু কয়। কিন্তু তার ছেলেরই কোনো দোষ আছে। তো তাদের খুব লজ্জা লাগে, কারণ আমি তো সঠিক জানি না তার ভিতরে দোষ আছে না আমার ভিতরে আছে, যার কারণে বাচ্চা হয় না। তো আমার শাশুড়ি আমার সাথে রাগারাগি করে। আমার শ্বশুর ও স্বামীও, মানে প্রথম স্বামী কিছুই বলে নাই, বলতাছে 2 বছর বিয়ে হয়েছে, আর কিছুদিন যাক, তারপরে হয়তো বাচ্চা হতে পারে, এরকম চিন্তা ভাবনা করতো। কিন্তু আমার শাশুড়ি সবসময়ই কইতো যে ওর পায়াও লক্ষ্মী, এরকম অনেক কিছুই বলতো। আমার হাতে রান্না খাইতে চাইতো না, যে এখন একটা নাতির মুখ দেখাইতে পারে না, খায় না, যে আমার হাতে রান্না খাইবো না, অনেক কিছুই বলে। তো আমার দেবরেরা দেখে যে আমার শাশুড়ি রাগারাগি করে, খালি শুনে 2টা দেবরে, কিন্তু কি নিয়ে যে রাগারাগি হয় সেটা তারা জানে না। তো একদিন আমার বলতেছে যে বৌদি, মা রাগারাগি করে কিসের জন্য? আমি বলি কিছু না, মানে তাদেরকেও বুঝতে দিই না। এরকম করে কিছুদিন যায়, যাওয়ার পরে 2 বছর শেষ হয়, 3 বছর যখন পরে, তখন একদিন আমার স্বামী বলতেছে যে মা যে কথাটা বলছে এটা তো ঠিকই। এখন তো আমি হাট বাজারে গেলে মানুষে বলে যে এত বছর বিয়ে করছো এখনো ফুলাফান হয় না, কি সমস্যা, কি কারণে হয় না, মানুষ এরকম জিজ্ঞেস করে। আমি কয়জনরে বলবো যে আমরা নেই না, কিন্তু আমাদের যে হয় না সেটা তো আর বলতে পারি না। তো মানুষরা এরকম ভাবে কথা দিয়ে বুঝাই রাখি। তো এরকম করে দিন গেলে তো আর হবে না, আমি তোমারে রাখবো না, আমারে বাদ দিয়ে একটা বিয়ে করবে এগুলো বলে। তো আমি খালি চিন্তা করি আর আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ আমার একটা সন্তান দাও, ভরপুর সংসার আমার, যা আমি যদি বাপের বাড়ি যাই তাহলে তো আমারে বসে থেকে খাওয়াবে না। আমার বাপের বাড়ি এরকম না যে স্বামী যদি ছেড়ে দেয় বসায় রেখে আমার ফ্যামিলি খাওয়াবে, সেরকম পরিবারের মেয়েও না আমি। তখন আমি চিন্তা করি আমি কি করি কিভাবে কি করব, এরকম ভাবে চিন্তা করি আর কান্নাকাটি করি। খাওয়া দাওয়া করি না, এরকম স্বাস্থ্য ছিল, টেনশনে কান্নাকাটি করি, ঠিক মতন খাওয়া দাওয়া করি না, আমার স্বাস্থ্য অনেকটা কমে যায়, এদিকেও সমস্যা। তো বলতেছে যে আমার কোনো দিকেই শান্তি নেই, শুইতে গেলে না বিছানায় সুখ পাই, হাট বাজারে গেলে মানুষের জন্য শান্তি পাই, একটা বাচ্চা দিতে পারিস না, রাতে যে একটু ঘুমাবো সেই মজাটাও দিতে পারিস না। কিন্তু সে প্রতি রাতে 2 বার 3 বার করে আমারে লাগায়, তারপরেও এগুলো কথা বলে। তো তারপরেও আমি মুখ বুঝে থাকি, সহ্য করে থাকি, কারণ এছাড়া তো আমার কোনো উপায় নেই, আমার তো কোনো পোলাপানো হয়ও না, আমি কি করব। এরকম করে কয়েকদিন যাওয়ার পর মানে আমার হাজবেন্ড আবার মাইর দিয়ে বলে তোকে রাখবই না, তুই এই বাড়ি থেকে চলে যা, এরকম করে বলতেছে। শুয়ে শুয়ে কান্তাছি আর বলতাছি এরকম করে বলো না আমারে, তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব। পরে আমার দেবর আসে, আসার পরে বলতেছে বৌদি কি হয়েছে, মানে আমারে যখন গালাগালি করে মারধর করে, তখন আমার স্বামী যখন সরে যায় তখন আমার দেওয়ারে বলতেছে বৌদি তোমার কি হয়েছে, মানে যা যা ঘটনা ঘটছে সম্পূর্ণ কথা আমি তার সাথে শেয়ার করলাম। করার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে আইসো, আমার রুমে এসো, এই কথা বলতেছে। তো আমি তো জানবো আমার বাচ্চা প্রয়োজন, বলছে আমার দিয়ানা যেভাবে হোক যেমন করেই হোক অস্ট্রেলিয়ার গরুগুলি কিভাবে বীজ দিয়ে দেয় এরকম করে হলেও সে বাচ্চা চায়, এরকম করে বলে। তো আমার তো একটাই যে আমার বাচ্চা প্রয়োজন, বাচ্চা না থাকলে তো আমি এই সংসারে থাকতে পারবো না। যেহেতু আমার দেবর ডাকলো আমি গেছি, যেভাবে আমি দেবর কাছে নিতে পারি। তো আমার ডাকার পরে আমি যাই, রাত্রে যখন সবাই ঘুমিয়ে যায় তখনই আমি যাই। তো আমার দেবর ইচ্ছা মতে এরকম করে করলো, এরকম করে তার কাছে যাই, মানে আমি আমার স্বামীকেও সময় দিই, দেবরকেও সময় দিই। যেভাবেই হোক আমার একটা বাচ্চার প্রয়োজন, একটা বাচ্চাও লিখতে হয়েছে, তাহলে তো আমি এই সংসারে থাকতে পারবো। আমি দুইজনকেই সময় দিই, হয়তো আমার স্বামীকে কম সময় দিই, আমার দেবরকেই বেশি দিই, কারণ
স্বামী দিয়ে তো আমার বাচ্চাটা হয় না, এটার লেগে আমি দেবরকে একটু বেশি সময় দিই, যদি বাচ্চা হয় আমার। আমি আমার তখন পাশের এলাকার ওর একটা বন্ধু গার্মেন্টসে চাকরি করে, তখন ওকে বলল, দোস্ত তুই এত কিছু বাদ দিয়ে ভাবিকে নিয়ে ঢাকা চলে আয়, ঢাকায় চল, ওখানে গিয়ে দুইজনে চাকরি করবি। তুই যে দুইজনে চাকরি করস, তাহলে একজনের টাকাটা তোরা খাবি পড়বি, আর একজনের টাকা দিয়ে তোরা ঋণ শোধ করবি। শোধ করে দেওয়ার পরে দেখতে থাকবি আস্তে আস্তে তোরা কোনোভাবে অভাব অনটন থাকবে না। বলার পরে আমার স্বামী এসে আমাকে বলতেছে, শুনছ কি অমুকে বলতেছে এভাবে ঢাকায় যাব? তো আমার স্বামী বলতেছে, তুমি কি বলো? আমি প্রথমেই বললাম যে না, ঢাকা শহরে আসলে সবাই থাকতে পারে না, আর আমরা ঢাকা যাব, আমাদের কাছে তো সেরকম টাকা পয়সাও নাই। 1 মাস আমরা থাকবো, কিভাবে থাকবো, কি খাবো, এটা নিয়ে ভাবলাম। পরে বলতেছে, না আমরা দুইজনে যদি চাকরি করি, আমার বন্ধু বলছে, তাহলে একজনেরটা খেয়ে পড়ে আর একজনেরটা দিয়ে মনে করো আমরা আস্তে আস্তে ঋণ ধারগুলো শোধ করে ফেলবো। তো আমার স্বামীর কথাগুলো শুনে আমি বললাম, আল্লাহ বুঝি বুদ্ধি দিছে, তাহলে চলো যাই। বলে 2 মাস পরে আমি আর আমার স্বামী ঢাকায় আসলাম। তারপর একটা রুম নিলাম ভাড়া, ওই টিনের রুমে ভাড়া নিয়ে ওখানে থাকতেছি, আর আমি চাকরিতে ঢুকলাম একজন হেল্পার হিসাবে। একটা হেল্পারের বেতন আর কয় টাকা? ঢাকা শহরে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন। দূরে থেকে শোনা যায় ঢাকা শহরে টাকা উড়ে, আসলেও কিন্তু ঢাকায় টাকা উড়ে না। ঢাকায় টাকা উড়ে ঠিকই, যে ধরতে জানে তার জন্য, সবার জন্য কিন্তু ঢাকা শহরে টাকা উড়ে না। পরে আমি একজন হেল্পার হিসাবে ঢুকছি, ঢোকার পরে আমি চাকরি করতেছি। তখন আমার একটা বড় বস স্যার বলল, জিএম স্যার, উনি বলল, কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? অফিসে আসো, আনন্দে থাকবা, রিল্যাক্সে থাকবা, তাহলে দেখবা কাজের প্রতি মন ভালো থাকলে ভালো হবে। তখন বললাম, স্যার আসলে যতটুকু বেতন পাই ততটুকু দিয়ে বাসা ভাড়া দিলে সারা মাসের খাবার হয় না, তাই না খেয়ে থেকে কি সাধারণ মানুষ কি কাজ করতে পারে? সবার শরীরে তো একটা ক্লান্তি। স্যার বলল, তুমি হেল্পার, আসলেও হেল্পারের বেতন তো কমই হয়, যদি কাজটা শিখতা, অপারেটর হইতে পারতা, তাহলে হয়তো কিছু বেতন বাড়ানো যেত। স্যার বলে যে চেষ্টা করলেই কিন্তু বেতনটা বাড়ানো যায়, পারো। যখন স্যার ইশারা দিয়ে এই কথাটা বলল, যেহেতু চেষ্টা করলে বেতনটা বাড়াইতে পারো, তখন আমার মাথায় এই কথাটা আসলো, চেষ্টা করলেই বাড়াইতে পারি মানে হয়তো আমার চেষ্টার মধ্যে ত্রুটি আছে, যে আমি বেতনটা বাড়াইতে পারি। কি এমন ত্রুটি চেষ্টা করলে বেতনটা বাড়বে? তখন আমি স্যারের সাথে কথা বলতে বলতে স্যার আমার সাথে একটা ক্লোজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, ভাই বন্ধুর মতো। পরে স্যার বলতেছে, তোমাকে তো আমি বললামই যে একটু চেষ্টা করো, তাহলে বেতনটা বাড়বে, তাহলে তো আর এত কষ্ট হয় না। তখন আমি বললাম, স্যার কিভাবে? স্যার বলল তখন, কিভাবে? তোমার দরকার টাকা, আর আমার দরকার তোমারে, তাহলে তুমি যদি একটু সময় দাও, একটু ফ্রি হয়ে আমার সাথে মিশো, যদি আমার বাসায় একটু যাও, মাঝে মাঝে আমাকে একটু খুশি করো, তাহলে তোমার টাকা তুমি পেয়ে যাবে, আর আমার মনের আশাটাও পূরণ হবে। তোমার ভাবি না অনেকটা অসুস্থ, আমার চাহিদাগুলো তোমার ভাবি পূরণ করতে পারে না, সেই জন্যই সে কিছুদিন পর পর তার বাবার বাড়িতে যায়, বেশিরভাগই তার বাবার বাড়িতে থাকে। তো আমি তো পুরুষ মানুষ, আমার তো চাহিদা থাকবেই, কারণ আমার তো খুব কষ্ট হয়ে যায়। আর তুমি যদি আমার এই কথাটাই রাজি হও, তাহলে একটু সময় দিতা, একটু শান্তি দিতা, তখন আমিও একটু তোমার বেতনটার ব্যাপারে ভাইবা চিন্তা করে দেখতাম। তখন আমার মনে হলো স্যারের কথা শুনি, আসলে তো ঠিকই, বিবাহিত আমি, আমার স্বামী আছে, যে আমি তো অবিবাহিত নই, যে আমি কারোর সাথে একটু সময় দিলে সমস্যা হচ্ছে, আমার বিয়ে শাদী হইলে সমস্যায় পড়তে পারি আমি, এরকম তো কোনো সমস্যা না, তাহলে একটু সময় দিলে কি হবে? তো একটু সময় দেই, তাতে যদি আমার সঞ্চলতা আসে, আমার বেতনটা একটু বাড়ে, তো একটু সময়, একটা ছেলে মানুষ, আধা ঘন্টা 20 মিনিট, তাও বড় জোর আধা ঘন্টা, এর বেশি আর কি করা পারবে? এমনি সহজে পারে দেবে।
আধা ঘন্টা এটা একটা ব্যাপার হলো? এটা বইলা আমি মনে করছি যে এটা মনে করে আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি আপনার বাসায় যাব, তবে আমার বেতনটা বাড়াতে হবে। স্যার বলল, তুমি যদি আমার বাড়িতে আসো, আইসা গেলেই বাড়াইয়া দিব। বলার পরে প্রায় কয়েকদিন পর স্যারের ওয়াইফ বাড়িতে নেই। পরে স্যার অফিস থেকে যাওয়ার পথে বলল, ছুটির আগে বলতেছে, তুমি কি আসবে আমার বাড়িতে? আসলেও আমার ওয়াইফ কিন্তু নাই আজকে বাড়িতে। তো আমি বললাম, ভাবি কোথায় গেছে আজকে? বলে বাড়িতে গেছে। পরে আমি স্যারের বাসায় গেলাম। স্যারের বাসা বাড়ি সব কিছু সুন্দর, অনেক দামি দামি জিনিসপত্র, দামি দামি খাবার দাবার। মানে আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে যাওয়ার পর স্যার আমাকে বলল, তুমি বসো। স্যার আমার সামনে অনেকগুলো ফলমূল নাস্তা পানি এনে দিল। আমি খাইলাম। খায়া আমি অনেকটাই খুশি। খুশি হওয়ার পর আমি বললাম, স্যার তাহলে বেশি দেরি হয়ে যাইতেছে, আমি কখন বাসায় যাব? স্যার বলল, তুমি আর আজকে সারা রাত বাসা যাওয়ার দরকার নেই। আমি বললাম, আচ্ছা স্যার ঠিক আছে, তবে আমি কি যেন ব্যথা যেন পাই না। স্যার বলল, না না, সমস্যা হবে না, তোমার ভাবি আমাকে সময় দিতে চায় না তো বেশি, তাই তোমাকে নিয়ে আসলাম। তখন স্যার বলল, তুমি বসো, আমি কাপড় চোপড়টা সাইরা আসি। এটা বলে স্যার রুমে চলে গেছে। আমি ফলমূল খাচ্ছি আর এদিক সেদিক দেখছি। দেখার পরে স্যার আসে। তো আমি খাওয়া দাওয়া করে স্যারের রুমে গেলাম। যাওয়ার পরে স্যার বলল কাপড় চোপড় খুলে তোমার ভাবির এই কাপড় চোপড়গুলো পরো। ভাবির ওই কাপড় চোপড়গুলো পরলাম। তারপরে রুমে গেছি। রুমে গিয়ে স্যারে দরজা লাগাই দেয়। স্যার আমার কাছে আসে, আইসা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো তখন ভালো ভালো গল্প সল্প বললাম। তারপরে স্যার আমার কাছে বসলো, বসে আমার হাত ধরে বলতেছে, কখনো আমার কাছ থেকে দূরে যাবে না। তোমার ভাবি আমাকে সময় দেয় না অনেক দিন ধরে, তাই তোমার কাছে আমি সময় চাইতেছি, তুমি আমারে খারাপ পাইব না। বলে আমরা দুজনে খুব ঘনিষ্ঠ হলাম। স্যার আমার কাছাকাছি আসতেছে, আদর করতেছে, আমার শরীরের ওখানে ওখানে হাত দিতেছে, বিভিন্ন জায়গাগুলোতে স্পর্শ করতেছে, হালকা হালকা চাপ দিচ্ছে। আমারও বেশি খারাপ লাগছে না। আমি ভাবছি যত এরকম করবে, স্যারের হাই ভোল্টেজটা বেশি হয়ে গেলে খুব কম। আমি গ্রামের খুব সাধারণ পরিবারের একজন মেয়ে, তাই সাধারণ একজন ছেলের সাথে তাই সাধারণ একটি ছেলের সাথে আমার বিয়ে হয়। বিয়ের প্রথম প্রথম আমাদের দিন ভালোই কাটছিল। স্বামী স্ত্রীর মহব্বত, প্রেম, ভালোবাসা, কোনো কিছুর অভাব ছিল না আমাদের পরিবারে। 2 বছর পার হয়ে গেল, কিন্তু আমাদের সংসারে একটি সন্তান আসে না। এই নিয়ে আমরা দুজন খুবই হতাশ। অন্যদিকে টানাপোড়া সংসার, অভাব যেন শেষই হইতে চায় না। একটার পর একটা অভাব লেগেই থাকে। ঠিকমতো বাজার সদাই করতে পারে না, কোনো রকমে দিন পার করতে হয়। তাই হঠাৎ করে আমার স্বামীর বন্ধু পরামর্শ দিল আমার স্বামীকে বিদেশ যাওয়ার জন্য। সে বলল, যেহেতু বাড়িতে আছো, কাজ কামও ভালো করতে পারো, যেভাবে দিন কাটাইতেছ, যদি এভাবে দিন পার করো, একটু চিন্তা করে দেখো তো, কয়েকদিন পর যখন তোমার বেবি হবে, যখন তোমার পোলাপান হইব, তখন পোলাপানটা লেখাপড়া করাইতে হবে না? এখন তুমি যেমনি চলতাছ, পোলাপান হইলে তো এভাবে চলতে পারতা না। তখন আমার স্বামীর বন্ধুর কথা আমিও খুব ভাবলাম, চিন্তা করলাম, সে তো ঠিকই বলেছে। এখন যেহেতু সন্তান নাই, 2 দিন পর তো আমরা একলা থাকবো না, আমাদেরও সন্তান আসবো। এখন তো আমাদের ঘরে কোনো গেন্দাগেন্দি নাই, কিন্তু কান্দুয়া নাই। 2 দিন পর যখন কান্দুয়া হইব, তখন তো এভাবে চলতে পারবো না। তখন আমার স্বামীকে অনেক বুঝাইলাম যে, দেখো, কয়েক বছর বিদেশ করে আসো, যেহেতু আল্লাহ আমাদেরকে সন্তান দিচ্ছে না, বিদেশ করে আইসা পরে আমরা সন্তান নেব। আল্লাহ যা করতেছে মনে হয় বালাই করতেছে। তখন আমার স্বামীও আমার কথা বুঝলো।
এবং সে রাজি হলো। কিন্তু রাজি তো হলো ঠিকই, বিদেশ গেলে যে টাকা লাগবে, এত টাকা কোথায় পাবো? তখন আমি আমার স্বামীকে বোঝালাম, আমার বাবার বাড়ি থেকে না হয় 1 লক্ষ টাকা আনবো, আর 1 লক্ষ টাকা আমরা টাইনা মাইনা বার করলাম, আর 2 লাখ টাকা আমরা কিস্তি নেব। এই বলে সিদ্ধান্ত নিলাম। আমার স্বামীকে আমি বললাম, দেখেন, যদি কিস্তি উঠাই তাহলে কি কিস্তি দিতে পারবেন? তখন আমার স্বামী বলল, এটা তো আমি বলতে পারবো না, বিদেশ গেলে বলতে পারবো। আমাকে কি কাজে দেয় না দেয়, বেতন পাই কিনা, সেটা তো আমি এখন বলতে পারছি না। আমার স্বামীর মুখে এই কথা শুনে আমি আরো টেনশনে পড়ে গেলাম। সমিতি থেকে কিস্তি উঠিয়ে দেব, মাসে মাসে যদি ঋণ না দিতে পারি তাহলে তো কিস্তিওয়ালা বাড়িতে এসে বসে থাকবে। এই চিন্তা করতে করতে যেন আমার দিন যায় না। এদিকে বাপের বাড়িতে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিলাম, কিন্তু বাবার বাড়ি থেকেও কিভাবে টাকা দিবে? আমি আমার মা বাবাকে বললে তারা বলে, দেখ মা, জামাই বাড়া বিদেশ যাইব, এটা তো আনন্দের খবর, কিন্তু তুই তো জানিস মা, আমরা কিভাবে চলি। তোর বাবার একলা ইনকামে সংসার যা আর চলে না, কোনো রকম টাইনা টইনা সংসারটা চালাইতে হয়। তারপরেও মাস শেষে ঋণ লাগে। এখন 1 লক্ষ টাকা থেকে বাইর করে দেব। তখন আমি বললাম, আমি জানি না, তোমরা জামাইরে 1 লক্ষ টাকা দেওয়াই লাগবো। তোমরা টেহা কি কায়া বয়ে থাকবো? বিদেশ গিয়ে তো দিয়েই দিব। তোমরা জামাইয়ের স্বভাব কি আর তোমরা বোঝো না? তোমরা জামাই এমন লোক না, তোমরা টেহা মাইরা খাইতো না। তোমরা যেভাবে ভয় পাইতেছ, তোমরা যদি 1 লক্ষ টাকা না দেও তাহলে তারে বিদেশ পাঠাইতে পারতাম না। যেভাবে পারো 1 লাখ টাকা বাউ হইরা দাও, কোত্থেকে দেবা জানি না। মাকে যখন এভাবে চাপ দিলাম, তখন মা অনেক কান্নাকাটি শুরু করে দিল। ঠিক আছে মা, তুই যখন বলতাছস, দেখিস সমিতি থেকে কিস্তি উঠানো যায় কিনা, না হলে ঋণ করেও তো এটা দিতে হইব। যেভাবে দর্শাস, টেহা না দে তো আর উদ্ধার নাই। ঠিক আছে, তোর বাপের লইয়া যে কোনোভাবে 1 লক্ষ টাকা ম্যানেজ করে দেবো। তখন আমি বললাম, এই তো লাইন আইসো, কিন্তু অনেকগুলা কথা কওয়াইছো। যদি এতগুলা কথা না কইতা তাহলে তো আমিও এভাবে কথা বলতাম না। যাই হোক, এভাবে বাবার বাড়ি থেকে 1 লক্ষ টাকা ম্যানেজ হইল। আরো 2 লাখ টাকা সমিতি থেকে কিভাবে উঠাবো, এই চিন্তা করতেছি। চিন্তা করতে করতে পাশের বাড়ির একটি ছেলে আছে, তারা সমিতির সাথে ভালো যোগাযোগ রাখে। তার নাম সুজন মিয়া। তখন আমার স্বামীকে নিয়ে সুজন ভাইয়ের কাছে গেলাম, গিয়ে সমস্ত কথা খুলে বললাম। তখন সুজন ভাই বলল, আপনারা কি ঠিকমতো কিস্তি দিতে পারবেন? যদি পারেন তাহলে আমি কথা বলে দিতে পারবো। আমি কিন্তু কথাই বলে দিতে পারবো, কিন্তু কিস্তির টাকা কিন্তু আপনারই কিস্তি দিতে হবে। তখন আমি বললাম, হ্যাঁ সুজন ভাই, কতটুকু সহযোগিতা করলেই হবে। আপনি একটু কষ্ট করে টাকাটা উঠায় দেন, কিস্তি আমরাই পরিশোধ করব। তখন সুজন ভাই বলল, আপনি আগামীকালকে আসেন, রাতে আমি কথা বলে ফাইনাল করে নেই। তখন আমরা সুজন ভাইয়ের কথা শুনে বাড়িতে চলে গেলাম। রাত 12টার দিকে সুজন ভাই আবার আমাকে কল দিল। কল দিয়ে বলল যে, ম্যাডাম, আমি সমিতির অফিসারের সাথে কথা বলেছি, আপনারা আগামীকালকে 5 টাইমে চলে যাবেন, ইনশাল্লাহ আপনাদের টাকাটা দিয়ে দেবে। তখন আমি বললাম, আপনি যাবেন না? আমি বললাম, না, আমার একটু ব্যস্ততা আছে। আমি তখন বললাম, না সুজন ভাই, আপনাকে ছাড়া আমরা যাব না, আমরা কিছু চিনি না জানি না। তখন সুজন ভাই বলল, ঠিক আছে, আপনাদের জন্য এতটুকু কষ্ট না হয়ে করলাম। সুজন ভাই তখন বলল যে, ভাবি, একদিন আপনার হাতের পিঠা খাইতে হবে, আমি শুনেছি আপনি নাকি ভালো পিঠা বানান। তখন আমি বললাম, ঠিক আছে সুজন ভাই,
একদিন আপনাকে পিঠা বানিয়ে খাওয়াবো। পরের দিন সকালে সুজন ভাইকে নিয়ে কিস্তি উঠালাম এবং আমার স্বামী 1 সপ্তাহের মধ্যে বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে আমাকে ফোন দেয়, হ্যালো বউ, বিদেশের অবস্থা খুব খারাপ, এখানে যে গরম, আমি মনে হয় বিদেশে টিকতেই পারবো না। আমি তখন বললাম, আপনি কি বলেন? আপনি এই কথাটা আর বলবেন না। 15 দিন হয়েছে বিদেশ গিয়েছেন, কত টাকা ঋণ করে পাঠাইছি সেটা কি আপনার ধারণা আছে, নাকি ভুলে গেছেন? এখন যদি বাড়িতে চলে আসেন, বাড়িঘর বিক্রি করে মানুষদেরকে টাকা দিতে হবে। তখন আমার স্বামী বলল, ঠিক আছে, দেখি এখানে কয়দিন থাকা যা। তো এভাবে 1 মাস পার হলো, কিন্তু আমার স্বামী বেতন পেল না। সে বলে কাজ করতে পারে না গরমের জন্য। কিন্তু এদিকে কিস্তিওয়ালা বাড়িতে এসে টাকার জন্য বসে থাকে, কোনোভাবেই কিস্তি দিতে পারি না। 1 মাস কোনো রকম বাইলবুল দিয়ে বিদায় করলাম। আগামী মাসে 2টা কিস্তি একবারে দিয়ে দেব। কিন্তু অফিসার আমাকে বিভিন্নভাবে বাজে কথা বলে এবং সুজন ভাইকেও বিভিন্নভাবে বাজে কথা বলে। সুজন ভাই কারে দিয়ে কিস্তিটা উঠাইলেন? এমন লোককেও কি কেউ ঋণ আইনা দেয়? একটা কিস্তি দিতে পারে না। তখন সুজন ভাই বলল, আরে মিয়া, এরা কি বাড়িঘর সাইরা চলে গেছে? একটা কিস্তি দিতে পারতেছে না অসুবিধার কারণে, সামনে মাসে 2টা কিস্তি একবারে দিয়ে দেব। তখন অফিসার বলে, সুজন ভাই, কথা যেন ঠিক থাকে, না হলে আগামী মাসে যদি এরকম হয় তাহলে আমার চাকরি নিয়ে টান দেব। কোনোভাবেই সামনে মাসে যেন মিস না হয়। সুজন ভাইয়ের কথায় কিস্তিওয়ালা কিস্তিওয়ালা বাড়ি ছাড়ল। এদিকে আমার স্বামী বাড়িতে ফোন দেয় ঠিকই, কিন্তু ভালো কোনো খবর নাই, শুধু খারাপ খারাপ খবর। একবার ফোন দিয়ে বলে বিদেশে অনেক গরম, আর একবার বলে এসির বাতাস আমার সহ্য হয় না, এসিতে থাকলে আমার ঠান্ডা লাগে। আর একবার বলে এত ছোট সিটের মধ্যে আমি থাকতে পারি না, সিটের মধ্যে ওরসে ভরা, এমনভাবে আমি বিদেশে থাকতে পারবো না। আর একবার বলে এখানে রান্না করে খাইতে ভাল লাগে না, আমি রান্না করে খাইতে পারবো না। এরকম ভাবে নানান বাহানা ধরে। আর একবার বলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন আমি বলি, এখন এসব কথা বললেন না, যদি এসব কথা বলেন তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে, বাড়ি ভিটা বিক্রি করে মানুষদেরকে টাকা দিতে হবে। আমার বাবার বাড়িতেও কিস্তি উঠিয়ে টাকা দিয়েছে, আমরাও কিস্তি উঠিয়েছি। এদিকে সুজন ভাই জামিন হয়েছে, যদি সামনে মাসে কিস্তি না দিতে পারি সুজন ভাই আমাদের বাড়ি এসে দখল করবে। একটু চিন্তা করে দেখুন, যদি আপনি এরকম করেন তাহলে আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই।